আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তা আজকে আমরা যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেই ভিডিওটি অবশ্যই সবাই সম্পূর্ণ দেখে কাটবেন, এই প্রত্যাশাই রইল সবার প্রতি। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইজন, একজন মা আর একজন হচ্ছে তার ছোট্ট মেয়ে শিশু। তো উনিদের কী নিয়ে কথাবার্তা বলছে আমরা একটু দেখি। মানে ইসিজি করাইছেন কখন? ও সাধারণ ডাক্তার দেখান। প্রথম কি জ্বর আসতো? জ্বর, কাশি ছিল, কি বুকের দিকে ডেপে যেত কাশিটা। আর যখন শ্বাসকষ্ট দুধটা খাওয়ার সময় কি দরফর দরফর করতো, এবং কি শ্বাসকষ্ট প্রচুর ছিল? পরে কই গেছিলেন প্রথমে? এখন কি সব কয়টাই করছে না অপারেশন ছিদ্র? কয়দিন লাগছে অপারেশন? একদিন করছেন। অজ্ঞান কয়দিন ছিল? অজ্ঞান মানে কয়দিন ছিল? অজ্ঞান ছিল কয়দিন? আইসিসিউতে ছিল? এক নম্বর আইসি ছিল 2 দিন, 2 নম্বর আইসি ছিল 1 দিন, 3 নম্বর আইসি ছিল। ডিসচার্জ হয়েছে কয়দিন পরে? ছুটি দিছে ওখান থেকে? সুপ্রিয় ভিউয়ার, এতক্ষণ আমরা মা ও শিশুর অনেক কথা কতক্ষণ শুনেছি। শোনা থেকে আমরা বুঝতে পেরেছি যে আলাপ আলোচনা থেকে যে সেখানে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, যেটা এনজিওগ্রাফ, এগুলি করা হয়েছে এবং অপারেশনও করা হয়েছে। আসলে কী ধরনের সমস্যা ছিল? সমস্যাটা ছিল যে আসলে ওই শিশুটি জন্মগত হৃদরোগের ত্রুটি, যেটা ফেলোর টেট্রালজি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট ছিল। তো আমরা জন্মগত হার্টের ত্রুটি জানার আগে আমরা আগে জেনে নিব যে আসলে মানুষের হার্ট কোথায় থাকে, কি ডাইনে না বামে না নিচে পায়ে না কপালে না এগুলিতে থাকে। অনেকে অনেক কনফিউশন ফিল করে আসলে। তো মানুষের হাড়টা দেখতে সাধারণত ইয়েলো মাস্কুলার, গাঢ় হলুদ বর্ণ টাইপের, এটা ফানেল শেপড আকৃতির হাড়, যেটা মানুষের এই বুকের মিডিস্টিনিয়াম বলি আমরা, মিডিস্টিনিয়ামে অবস্থান করছে, যেখানে দুভাগ হচ্ছে লেফট সাইডে আছে, আর এক ভাগ হচ্ছে রাইট সাইডে। আর এইখানে রয়েছে 4টা গড়, যেমন আমরা যেমন মরিচ, হলুদ, মশলা এগুলির জন্য বাসা বাড়িতে ইউজ করি, যে ছোটো ছোটো গড়, 4টা গড় থাকে এরকম। বা লাইক আমরা যে আরেকটা কথা চিন্তা করি যে রাস্তার ধারে আমরা অনেক সময় দেখি যে পিঠা তৈরি করছে, এটা আমরা চিতল পিঠা বলি বা বলি, সেখানে ছোটো ছোটো অনেকগুলি গড় দেখি যে একটার মধ্যে 4টা গড় আছে। তো মানুষেরও হাড়ের ভিতরে এরকম 4টা গড়, যে এটা আমরা বলি যে ডান সাইডে হচ্ছে রাইট এটিএম মানে অলিন্দ, আর নিচে হচ্ছে রাইট ভেন্ট্রিকল কান নিলয়, এবং বাম সাইড হচ্ছে লেফট এটিএম, বাম অলিন্দ, আর নিচে হচ্ছে লেফট ভেন্ট্রিকল বাম নিলয়। আর এই হাড়গুলির মাঝে সাধারণত ভাল্ব বা কপার টিকা রয়েছে, যেটা আমরা বলি যে
টাইকাস্কিপ বাল্ব, বাইকাস্পিড বাল্ব, সেমিনোলার বাল্ব। সেমিনোলার বাল্বকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এওটিক বাল্ব, যে সমস্ত শরীর থেকে রক্তটা নিচে সমস্ত বডিতে দিবে, আর পালমোনারি বাল্ব। পালমোনারি বাল্ব মানে দরজাটা খুলে দিয়ে ফুসফুসে নেবে। তাহলে টাইকাস্কিপ বাল্বটা কি? টাইকাস্কিপ বাল্বটা হচ্ছে যখন আমাদের সুপেরিয়র ইনফেরিয়র ভেনা কেভার মাধ্যমে রক্তটা আসবে রাইট এটিএমে ডাললিন্দ, তখন এই রক্তটা সে লাইভ ভেন্ট্রিকলে নিয়ে যাবে। আর বাইকাস্পিড বাল্বটা হচ্ছে যে ফুসফুস থেকে রক্তটা সাধারণত লেফট ভেন্ট্রিকল ভাম নিলই নিয়ে যাবে, আর আচ্ছপে ওটা দিয়ে সমস্ত শরীরে রক্তটাকে বের হয়ে যাবে। তো বন্ধুরা, ধরা যাক এখন যে এই যে হার্ট বললাম যে কনজেনিটাল টেট্রাফেলোপটেট্রোলজি, আসলে কনজেনিটাল জিনিস তো আমরা সবাই জানি যে জন্মগত। হ্যাঁ, জন্মের সময় যদি মায়ের পেট থেকে হার্টের সমস্যাগুলি নিয়ে আসে বাচ্চা, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তবে সেটাকে জন্মগত হার্ট ডিজিজ বলে। আর এই জন্মগত হার্ট ডিজিজটাকে তখনই ধরা হয় যখন ফেটাল আল্ট্রাসাউন্ড বলে, এই টেস্টটা করে যখন ধরা হয়। হ্যাঁ, জন্মগত হার্ট ডিজিজ সাধারণত অল্প থেকে মারাত্মক পর্যায় পর্যন্ত নিয়ে আসতে পারে। প্রতিটি 4টা শিশু যদি জন্মগ্রহণ করে, সেখানে দেখা যাবে যে একটা শিশুই কনজেনিটাল হার্ট বা ত্রুটি নিয়ে পৃথিবীতে আসছে। হ্যাঁ, কনজেনিটাল হার্ট ডিজিজ কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, মায়ের পেট থেকে বাচ্চা নিয়ে আসতেছে, এটা আমাদের জানার দরকার আছে, তাই না? তো চলেন আমরা কিছু কারণ জানি যে কেন হচ্ছে বা কীভাবে হচ্ছে। হ্যাঁ, কারণগুলির কথা প্রথমে চিন্তা করলে আমরা বুঝতে পারি যে, বা সবাই মেডিকেল টার্মে বলা হচ্ছে যে ইডিওপ্যাথিক বা আননোন কজ, কোনো কারণ জানা নেই। পৃথিবীর অনেক রোগ আছে, এগুলো মেডিকেল টার্মে আছে যে কারণ জানা যায় না। এরপরে হচ্ছে যেটা আমরা জানবো যে বাচ্চাদের ক্রোমোজোমাল বা পৃথক জিনের কারণে মায়ের এই পেটে থেকে ত্রুটি নিয়ে আসতে পারে। এক্সাম্পল বা উদাহরণস্বরূপ যদি বলতে চাই, তাহলে বলা যাবে যে ডাউনস বেবির কথা, অথবা টার্নার্স বেবি যেগুলি আছে, অথবা নোনান সিনড্রোমের কথা আমরা বলতে পারবো। তাছাড়াও পরিবেশ এক্সপোজার, কিছু পরিবেশ এক্সপোজারও মায়ের এই ইয়ের জন্য দায়ী। যে আবার মায়ের স্বাস্থ্য বা মায়ের খাদ্যাভ্যাস, মা কি কম খাচ্ছে না বেশি খাচ্ছে, বা নিউট্রিশনহীন ছিল কিনা বা ম্যাল নিউট্রিশন ছিল কিনা সেই ক্ষেত্রেও, অথবা মা যদি কোনো রুবেলা ভাইরাসে আক্রান্ত হচ্ছিল কিনা, বা রুবেলা ভাইরাস বা হয়েছিল কিনা মা এই কারণে, অথবা গর্ভাবস্থার প্রথম 3 মাসে কি মা যে কোনো এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম নামক ওষুধ, প্রেশার ওষুধ খেয়েছে কিনা, যেমন রেমিপিল, এনাপিল, লিসোনোপিল, কেপটোপিল জাতীয় উচ্চ রক্তচাপের কোনো ওষুধ মা গ্রহণ করছে কিনা। তাছাড়া অ্যান্টিকনভার্সেলিন বা সিজারিয়ান ড্রাগ যেটা আমরা বলি খিঁচুনিযুক্ত কোনো ওষুধ খাইছে কিনা, অথবা মায়ের চর্ম কোনো রোগের ওষুধ ইউজ করছে কিনা বা খেয়েছে কিনা, যেমন টিটিউনাইট বা রেটিনোইক অ্যাসিড এই জাতীয় কোনো ইস্যু খাইছে, অথবা মানসিক কোনো প্রচণ্ড কোনো রোগে আক্রান্তে মা লিথিয়াম নামক ওষুধ খেয়েছে কিনা। তাছাড়া অনেক মা আছেন এই যে ওষুধ, এই ওষুধ ছাড়াও মা যদি মায়ের মধ্যে যদি দেখা গেল, অনেক মা আছে, কিছু কিছু মা আছে যে ব্যতিক্রম, যেমন ড্রাগ ইউজ করে বা ধূমপান করে, অথবা কোকেইন বা নেশা জাতীয়, যেমন স্ট্যামিন জাতীয় বা এরকম নেশা জাতীয় কিছু ওষুধ যদি মা গ্রহণ করে, সেই ক্ষেত্রে মায়ের এই গ্রহণ থেকে মায়ের পেটে যে ভূমিষ্ঠ বাচ্চা, সে তার হার্টের প্রবলেম হয়ে আসছে। তাছাড়া যদি মায়ের যদি ফিনাইল কিটোরিয়া বা যকৃতে কোনো প্রদাহ রোগ, এরকম ফিনাইল কিটোরিয়া উত্তরাধিকার ছিল, যে আগে ছিল, সেখান থেকে আসতে পারে, অথবা রেডিওথেরাপির কারণে আসতে পারে। জন্মগত হার্ট ডিজিজ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন অক্সিজেনের উপস্থিতিতে এক ধরনের হার্টের সমস্যা দেখা দেয়, ফেলোর টেট্রালজি বাচ্চাদের, পালমোনারি অ্যাটাসিয়া, টাইকাস্পিড অ্যাটাসিয়া, টাইকাস্পিড এটিউসাস, হাইপোপ্লাস্টিক লেফট হার্ট, এবং হচ্ছে যে ট্রান্সপোজিশন অফ দ্য রেড ভেসেল, এপিস্টেন এনিমি, টোটাল এনিমি, এনোমাস পালমোনারি ভেনাস রিটার্ন,
এগুলি সাধারণত সায়ানোটিক হচ্ছে, এগুলি অক্সিজেন উপস্থিত হয়ে থাকে, সাধারণত নীল বর্ণ ধারণ করে ঠোঁটের এদিকে, চামড়াতে এগুলি। আর নন সায়ানোটিক যেগুলি অক্সিজেন উপস্থিত অতটা প্রয়োজন হয় না, না কারণে হয়ে থাকে, যেমন সেপ্টাল ডিফেক্ট পর্দা, যেমন এটিয়াল সেপ্টাল ডিফেক্ট হচ্ছে অলিন্দ পর্দার ত্রুটি, ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট হচ্ছে নীলের পর্দার ত্রুটি, একটু ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট হচ্ছে অলিন্দ ও নীলয় দুইটাই কম্বাইন ত্রুটি। এরপরে আমরা আসি যে এই পর্দার ত্রুটি ছাড়াও আরও কিছু নন সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ রয়েছে। সেগুলি হচ্ছে যে এওটিক টেনোসিস সংকীর্ণ হয়ে যায়, এওটিক মানে পালমোনারি টেনোসিস হয়ে যায়, বাইকাস্পিড এওটিক বাল্ব টেনোসিস হয়ে যায়, এরপর সাব এওটিক টেনোসিস হয়, কোয়ার্টেশন অফ দ্য এওটা মানে মহাধমনির সংযোজন থেকে হয়। এরপর হচ্ছে যে পেশেন্টাক্টাস আর্টেরিওসাস, এ ধরনের সমস্যা সাধারণত নয় সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। টেট্রালজি অফ ফেলট হচ্ছে শিশুদের জন্মগত হৃদরোগের ত্রুটি, যেখানে অক্সিজেনের ঘাটতির জন্য এ ধরনের ত্রুটি দেখা যায়। এই ত্রুটিটি সাধারণত ডান দিক থেকে বাম দিকে গতিবেগ ঘোরানো থাকে। 5-10% বাচ্চাদের মধ্যে জন্মগত এই ত্রুটিটি দেখা দেয়। টেট্রালজি অফ ফেলট সাধারণত 4টি উপাদান এর ভিতরে অন্তর্ভুক্ত থাকে। এক হচ্ছে পালমোনারি স্টেনোসিস বা ফুসফুসীয় সংকোচন, 2 হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট নীলয়ের পর্দার ত্রুটি, 3 হচ্ছে ওভাররাইডিং অফ এউটা ধমনির ওভাররাইডিংয়ের জন্য, 4 হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডান সাইডের নীলয়ের অতি বৃদ্ধি। এই ধরনের ত্রুটি শিশুদের মধ্যে যে সকল সমস্যা দেখা দেয় তা হলো, এক, প্রথমত ঘন ঘন শ্বাসকষ্ট, দ্বিতীয়ত কোনো কাজ বা একটু হাঁটতে গেলে বা দৌড়াতে গেলে হয়রানি হয়ে যায়, তৃতীয়ত হচ্ছে হৃৎপিণ্ডের অক্সিজেন ঘাটতির জন্য ঠোঁট নীল বর্ণের ধারণ করে থাকে। এ ধরনের বাচ্চাকে, ত্রুটিজনিত বাচ্চাকে খাওয়াতে গেলে অথবা দেখলে যখন বাচ্চা কান্না শুরু করে তখন এপোনিয়া, শ্বাসের বিরতি অথবা অজ্ঞান হয়ে যেতে পারে। এই ত্রুটির জন্য বাচ্চাদের বৃদ্ধি হয় না, গ্রোথ রিটার্ডেশন থাকে, হাতে বা পায়ের আঙ্গুলে কার্ভিং বা বিবৃদ্ধি দেখা যায়, রক্তের লোহিত কণিকার মধ্যে সামগ্রিক বৃদ্ধি পায় যা পলিসাইথেমিয়া নামে পরিচিত। 1 বছর পর্যন্ত এ ধরনের লক্ষণগুলি দেখা যায়। তাছাড়া এ ধরনের ত্রুটিজনিত বাচ্চাদের মাঝে আরেকটি সমস্যা হয়, যেমন পালমোনারি স্টেনোসিস। পালমোনারি ভালভ সঠিকভাবে যথারীতিতে কাজ না করায় বা খুলে না দেওয়ায় ডান নীলয়কে শক্তভাবে কাজের চাপ বা লোড নিতে হয়। এই ধরনের ত্রুটিজনিত বাচ্চাদের ডায়াগনোসিস করার জন্য সাধারণত ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, এনজিওগ্রাফি অথবা চেস্ট এক্স-রে করা হয়। আর প্রাথমিক পর্যায়ে যখন রোগ ধরা যায় তখন ডাক্তারদের শরণাপন্ন হতে হয়, অথবা নি এলবো পজিশন করতে হবে। বাচ্চাকে অক্সিজেনের ঘাটতি থাকলে দেহে শ্বাসকষ্টের মাত্রা বাড়তে থাকলে অক্সিজেন তাকে ইনহেলেশন করাতে হবে। প্রচুর পরিমাণে আয়রন ট্যাবলেট গ্রহণ করাতে হবে যাতে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর হয়। কারণ বাচ্চা যদি বা শিশুটি যদি অ্যানিমিক হয় তাহলে সেই ক্ষেত্রে তার শ্বাসকষ্টের পরিমাণ আরও বেড়ে যাবে। তাছাড়া বাচ্চাটি ডিহাইড্রেশন, পানি শূন্যতা যাতে না হয় সেদিকে
খেয়াল রাখতে হবে। এবং এই ধরনের বেবিকে ডাক্তাররা সাধারণত ফুসেমাইড, ফুসফুসীয় হাইপারটেনশন, যেটা আমরা বলি যে পালমোনারি হাইপারটেনশন, ফুসফুসীয় উচ্চ রক্তচাপ এবং হার্টের মধ্যে মেনটেন্স করার জন্য প্রোপানল গ্রুপের ওষুধ দেওয়া হয়। যদি এ ধরনের ত্রুটিজনিত বাচ্চার রিপোর্টে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা পালমোনারি স্টেনোসিস থাকে, তাহলে অবশ্যই ওপেন হার্ট সার্জারি করতে হবে। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা নীলের পর্দার ত্রুটি হচ্ছে এটা জন্মগত হৃদরোগের ত্রুটি। এই ত্রুটি সাধারণত পুরুষ শিশুদের ক্ষেত্রে খুবই বেশি পরিমাণে দেখা যায়। হৃদযন্ত্রের পেরিমেমব্রেনাস অর্থাৎ ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম এবং পেশিবহুল মাংসপেশির সংযোজন স্থলে এ ধরনের ত্রুটি সৃষ্টি হয়। 500 বাচ্চাদের মাঝে একটি বাচ্চা এই ধরনের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে। এ ধরনের ত্রুটিজনিত বাচ্চাদের মধ্যে যে সকল উপসর্গ দেখা দেয় তা হলো বাচ্চাদের ঘন ঘন শ্বাসকষ্ট হয়, কোনো কাজ করতে গেলে বাচ্চার ক্লান্তি বোধ করে, হয়রান হয়ে যায়, কেন্ডোসাইনোসিস থাকবে, ঠোঁট নীল বর্ণ থাকবে, নখের কণায় বা ফিঙ্গারে কার্ভিং বা বিবৃতি দেখা যাবে। তাছাড়া পালমোনারি উচ্চ রক্তচাপ দেখা দেবে। এক পর্যায়ে হাড়ের ভিতরে সংকোচন চলাকালীন ঘর ঘর শব্দ, আমরা ডাক্তারি ভাষায় যেটাকে বলা হয় প্যানসিস্টোলিক মারমার। তাছাড়াও এই ধরনের বাচ্চা কোনো এক সময় দেখা গেল হার্ট ফেইলিওরও হতে পারে। এই ধরনের বাচ্চাকে ডায়াগনস্টিক করতে হলে ইসিজি, ইকোকার্ডিওগ্রাফ, এনজিওগ্রাফি, চেস্ট এক্সরে সাধারণত করা হয়। যদি ছোট ধরনের ত্রুটি থাকে তাহলে সাধারণত ক্লোজ করতে হয়। আর মধ্য থেকে যদি সিভিয়ার পর্যায়ে থাকে ত্রুটি বা ফুটা, সেক্ষেত্রে সার্জনরা মাস্ট অপারেশন সিদ্ধান্ত দিয়ে থাকেন। এই ধরনের বাচ্চাদের যদি চিকিৎসা না করা হয় তাহলে পরবর্তীতে কী ধরনের জটিলতা আসতে পারে? হ্যাঁ, অবশ্যই অফকোর্স জটিলতা তো আসবেই। তা হচ্ছে মাইকার্ডিয়াল ইনফার্কশন, মেডিকেল ভাষায় বলা হয়, যার অর্থ হচ্ছে হার্ট অ্যাটাক হতে পারে। আর্টিরিয়াল সেপ্টাল ডিফেক্ট হচ্ছে বাচ্চাদের জন্মগত একটা হার্টের রোগ। এই ত্রুটি সাধারণত মেয়ে বাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ দেখা যায়, যেখানে ফিমেল ইস্টু মেল হচ্ছে অনুপাত 2:1। এই ধরনের ত্রুটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে: অস্টিয়াম সেকেন্ডাম, অস্টিয়াম প্রিমিয়াম। এই ধরনের ত্রুটিজনিত উপসর্গ শিশুদের মধ্যে দেখা দিতে পারে ঘন ঘন শ্বাসকষ্ট, দুর্বলতা। অধিকাংশ ক্ষেত্রে শিশুদের তেমন সিমটম বা অ্যাসিমটম উপসর্গ মেলে না, বা ইতিহাস নিলে জানা যায় যে বাবা মার ফুসফুসীয় সংক্রমণ ছিল, অথবা এই ধরনের ত্রুটির জন্য শিশুদের হৃদযন্ত্রে অনিয়মিত হৃদস্পন্দন দেখা দিতে পারে। কখনো কখনো ডান পাশের ফেইলিওর দেখা দিতে পারে। হ্যাঁ, এই ধরনের ত্রুটিজনিত শিশুদের ডায়াগনোসিস করার জন্য ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, এনজিওগ্রাফি,
চেস্ট এক্স-রে করা হয়। প্রাথমিক পর্যায়ে যদি বাচ্চার বয়স 10 বছর হয়, তাহলে 10 বছরের ভিতরে বাচ্চার অপারেশন করে ফেলা খুবই বেটার। কারণ 10 বছরের মধ্যে অপারেশন হলে অতি সহজে কার্ডিয়াক সার্জনরা করতে পারেন। তা আমরা নৌসিয়ার ক্ষেত্রেও দেখেছি যে বাচ্চার বয়স 10 বছরের নিচে 2 বছর ছিল, আর আমাদের সদ্য প্রফেসর ডাক্তার A.K. কালাম শামসুদ্দিন স্যার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে অত্যন্ত সুন্দরভাবে এই সার্জিক্যালটা করেছেন। তো এখন আমরা বলতে পারি, যদি স্যারের কাছে না আসতো বা বাসায় বসে থাকতো বা টাকা পয়সা ক্রাইসিসের জন্য রুগীর ট্রিটমেন্ট করতে না পারে, তাহলে ফার্দার লাইফে বা ভবিষ্যতে ওই ধরনের বাচ্চাদের কী ধরনের জটিলতা আসতে পারে। এক হচ্ছে পালমোনারি হাইপারটেনশন, ফুসফুসীয় রক্তের চাপ বেড়ে যেতে পারে ছিদ্র বা ফুটা থাকার কারণে অলিদ্রনিলয়ে। পালমোনারি ইম্বুলিজম, সেখানে ইম্বুলাস হতে পারে, অথবা এটিয়াল ফাল্টার, অনিয়মিত হৃদস্পন্দন বা পথ শব্দ হওয়া হৃৎপিণ্ডের মধ্যে, বা এটিয়াল ফিব্রিলেশন, যেখানে অলিন্দ পেশিগুচ্ছ ও মাংসপেশির তন্তুগুলি জমাট বেঁধে যেতে পারে, অথবা কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর, হাড়ের ভিতরে রক্ত জমাটের কারণে একসময় হার্ট ফেইলিওর হতে পারে, ব্রেনে পুঁজ জমে যেতে পারে, এবং হার্টের মধ্য লেয়ারে এন্ডোকার্ডিয়ামে সংক্রমণ হতে পারে। ভিউয়ার, এখন আমরা জানব যে ওপেন হার্ট সার্জারি কি, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং কি, এবং পেসমেকার কি, এনজিওপ্লাস্টি কি জিনিস। সুপ্রিয় ভিউয়ার, আমরা এখন জানবো যে ওপেন হার্ট সার্জারি কাকে বলে, ওপেন হার্ট সার্জারি কোন কোন ক্ষেত্রে করা হয়, যেমন প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ ওপেন হার্ট সার্জারি, জন্মগত হার্ট ডিজিজের যে রোগীগুলো থাকে তাদের ফিজিওথেরাপি ডক্টর কী করণীয় আছে। আচ্ছা, প্রথমে আমরা যাচ্ছি যে ওপেন হার্ট সার্জারি। ওপেন মানে হচ্ছে খুলে ফেলা, আর হার্ট মানে হচ্ছে হৃৎপিণ্ড, সার্জারি মানে অপারেশন। যখন কোনো শল্য চিকিৎসক বা কার্ডিয়াক সার্জন যখন বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিণ্ডের অস্ত্রোপচার করে জন্মগত ত্রুটিগুলো রিপেয়ার বা জোড়া লাগানোর চেষ্টা করে, তখন তাকে আমরা ওপেন হার্ট সার্জারি বলি। ওপেন হার্ট সার্জারিতে প্রচুর রক্তক্ষরণ সাধারণত হয়ে থাকে। এক্ষেত্রে কিছু টিমও থাকে কার্ডিয়াক এই অপারেশন করার জন্য। আর এই ধরনের অপারেশন সাধারণত 3 পদ্ধতি করা হয়, যেমন অন পাম্প সার্জারি। সাধারণত এই পদ্ধতিটি সাধারণত ওষুধের মাধ্যমে প্রয়োগ করে হৃদস্পন্দনটাকে ঠিক করে রাখা, বন্ধ করে রাখা হয়। পরে কী করা হয়, অবশেষে মেশিনটা খুলে ফেলা হয়। আর অফ পাম্প সার্জারি হচ্ছে চিকিৎসক সক্রিয় হৃৎপিণ্ডের অপারেশন করে থাকেন, তবে হৃদস্পন্দনের হার ওষুধ প্রয়োগে মন্থন করে রাখা হয়। 3 হচ্ছে রোবট সহযোগী সার্জারি। এক্ষেত্রে চিকিৎসক কম্পিউটারাইজ নিয়ন্ত্রিত রোবটটি হাত এবং যান্ত্রিক হাত ব্যবহার করে ত্রিমাত্রিক দৃশ্য দেখে অপারেটিভ করে থাকে। ওপেন হার্ট সার্জারি কেন করা হয় এটা আমরা জানবো। ওপেন হার্ট সার্জারি কেন করা হয়? ওপেন হার্ট সার্জারি হচ্ছে যদি কোনো কারণে এনজিওপ্লাস্টি করতে ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি করা হয়। বুকে যদি প্রচুর ব্যথা থাকে রোগীর, তাহলে সেক্ষেত্রে করা হয়। মারাত্মক কোনো রোগ বাম করোনারি ধমনীতে হলে করা হয়। বাম নিলয় সঠিকভাবে যদি কাজ না করে, তাহলে সেক্ষেত্রে করা হয়। তাছাড়া আমরা এই ভিডিওতে আমরা যেটা দেখেছি যে নৌসিয়ার ক্ষেত্রে যে জন্মগত হার্ট ডিজিজের ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি করেছেন ডাক্তার A.K.M. কালাম শামসুদ্দিন স্যার। তো এক্ষেত্রে সাধারণত তার যেটা প্রবলেম ছিল যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট ছিল, প্যারোটেটালজি ছিল। হ্যাঁ, এই জন্মগত এই ত্রুটি ছাড়াও আরও কিছু ত্রুটি, যেমন কোয়াক্টেশন অফ ইউটার ক্ষেত্রে করা যায়। পেসমেকার ইনসারশন, যদি পেসমেকার ভিতর ঢোকানোর চেষ্টার জন্য ওপেন হার্ট সার্জারি করা হয়। আবার পেটেন্টাক্টাস আর্টারিওসাস, যেটা গরম কনজেন্টাল হার্ট ডিফেক্টের ক্ষেত্রে করা হয়। পেসমেকার
পেসমেকারের ক্ষেত্রেও ইনসেশনের ক্ষেত্রে করা হয় এবং হার্ট ট্রান্সপ্লান্টেশন যদি করা হয় তাহলে সেক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি করা হয়। গ্রাফটিং বা রিপেয়ার অফ অপারেশন ওটা যদি করা হয় তাহলে করা হয়। করোনা একটা যদি বাইপাস গ্রাফটিংয়ের দরকার পড়তো সেক্ষেত্রে সাধারণত ওপেন হার্ট সার্জারি করা হয়। ভালভ রিপেয়ার বা রিপ্লেসমেন্টের ক্ষেত্রে সাধারণত ওপেন হার্ট সার্জারি করা হয়। আচ্ছা, ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে একজন ফিজিওথেরাপি ডক্টরদের প্রি অপারেটিভ কী করণীয় আছে আমরা সেটা এখন একটু লক্ষ্য করব। প্রথমত রোগীকে মধ্যে আত্মবিশ্বাস আনতে হবে যে আপনাকে কী করতে যাচ্ছে বা কোন রোগ হয়েছে সে সম্পর্কে জানাতে হবে। যদি শ্বাসকষ্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে শ্বাসকষ্টের যে ব্যায়ামের মাধ্যমে ফুসফুস ক্লিয়ার রাখতে হবে অথবা স্পাইরোমেট্রি ব্যবহার করতে পারে। কোন সাইড দিয়ে কাটবে সে সম্পর্কে পেশেন্টকে ধারণা দিতে হবে অথবা ক্রফিং বা হাফিং টেকনিকগুলি তাকে বোঝাতে হবে যেভাবে করেন, বা অথবা চেস্ট অথবা বুকের এক্সারসাইজগুলি সঠিকভাবে করাতে হবে। শোল্ডার বা কাঁধ বা শোল্ডার গার্ডল যে ব্যায়ামগুলি আছে সেইগুলি করাতে হবে। তাছাড়াও প্রি অপারেটিভ একজন ফিজিওথেরাপি ডক্টর আর কি করতে পারে একজন কনজেনিটাল হার্ট ডিফেক্ট বাচ্চাদের ক্ষেত্রে? হ্যাঁ, জীবন দ্বারা শিক্ষা দিতে হবে বাচ্চার মাকে। যেগুলো ফ্যাক্টর সাধারণত এই রোগের জন্য ঝুঁকিপূর্ণ সেগুলি কমিয়ে আনতে হবে। জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চাদের প্রতিযোগিতামূলক যে খেলাধুলা আছে সেগুলি পরিহার করতে বলতে হবে। বিনোদনমূলক যে খেলা বা গ্রুপ এক্সারসাইজগুলি বা শারীরিক শিক্ষার যে ক্লাস সেগুলিতে উৎসাহভাবে ইনকারেজ করতে হবে বাচ্চাকে। আপনার বাচ্চার জন্য কোন কাজটা কতটুকু সেফ বা নিরাপদ সেটা আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করে নিতে হবে। যে সকল শাকসবজি বা ফলমূল উচ্চ রক্তচাপ বা কোলেস্ট্রল কমায় সেগুলিতে সাধারণত ওপেন হার্ট সার্জারি বাচ্চার মাকে বোঝাতে হবে যে বাচ্চা অপারেশন হবে কনজেনিটাল হার্ট ডিফেক্টের জন্য। হ্যাঁ, এখন আমরা যাব যে ওপেন হার্ট সার্জারি প্রি অপারেটিভ গেলে এখন বাচ্চাটা অপারেশন হয়ে যাওয়ার পরে আমাদের ফিজিওথেরাপি একজন চিকিৎসকদের কী করণীয় আছে। হ্যাঁ, প্রথমত আমাদের মূল এইমসে থাকবে যে পেশেন্টের এয়ারওয়ে মেনটেন্স করতে হবে। দ্বিতীয়ত ফুসফুসের কোনো কলাপস বা কনসলিডেশন হচ্ছে কিনা সেইটা আমাদের প্রতিকার করে রাখতে হবে। এবং তৃতীয়ত তাকে গুড পোস্টার মেনটেন্স করাতে হবে, সঠিকভাবে ওঠা বসা যেটা করতে পারি। কাঁধ ঘাড় বুক এবং পায়ের ব্যায়ামগুলি সঠিকভাবে করতে হবে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শে। যদি কোনো ডিভিডি গ্রোথ যাতে না করে সেদিকে ডিপবিন থ্রোম্বোসিসটাকে প্রতিকার করে রাখতে হবে। পুনরায় রোগীকে আত্মবিশ্বাস জাগাতে হবে যে হ্যাঁ আপনি ভালো হবেন, বা বাচ্চাকে বলতে হবে যে হ্যাঁ তুমি ভালো হবা। হ্যাঁ, রোগীকে সহনীয় পর্যায়ে সব কয়টা ব্যায়াম দিতে হবে, কিন্তু এক্সারসাইজ টলারেন্সের মধ্যে থাকতে হবে, কিন্তু জোর ঝাব্বর করে কোনো কিছু করা যাবে না। আমরা গেল যে এইগুলি আমাদের এইমস বা টার্গেট বা বাসায় মা বাচ্চার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ব্যায়াম শিখাই দিতে হবে যে এই ধরনের ব্যায়াম করেন বা এইভাবে করতে হবে। হ্যাঁ, এখন আমরা বুঝবো যে আসলে এই যে আমরা বললাম যে আমাদের এইমস এইগুলি আছে, কিন্তু বাচ্চাদের বাপ মাকে ব্যায়াম করবে, হ্যাঁ বাচ্চারা বাপ মা ব্যায়াম করবে, আত্মীয় স্বজন করবে, বাচ্চা করবে। এখন কতদিন পর থেকে করতে হবে বা কবে করবে? হ্যাঁ, প্রথম 2 সপ্তাহ কী রুলসটা তারা মানবে। যে প্রথম 2 সপ্তাহ হচ্ছে যে সকল কাজকর্ম কাটা স্থানে আঘাত আনবে সেগুলো পরিহার করতে হবে। উপর হয়ে শোয়া বন্ধ করতে হবে প্রথম 2 সপ্তাহ। পরে প্রথম 6 সপ্তাহ এরপরে মানে প্রথম 6 সপ্তাহ হচ্ছে বুকের মাংসপেশির যত্ন নিতে হবে সঠিকভাবে মানে কোনো ইফটিজিং করা যাবে না, ভারী কোনো জিনিস উঠানো যাবে না যাতে বুকে আঘাত লাগে বা করে। বুক ডাউন দেওয়া যাবে না, গাড় মাথা উঁচু করে জোরে কোনো বস্তু ধাক্কা বা উঠানো, যেমন চেয়ার আছে টেবিল আছে এগুলো ধাক্কা দেওয়া যাবে না, বা ফার্নিচার ধরে টানাটানি করা যাবে না, বা নিচে ফোর্স দিয়ে নামা যাবে না। পিছনে বুক ডাউন করে কোনো এক্সারসাইজ করা যাবে না। জোরে ব্যায়াম করা কোনো মোটেই ভালো না, মানে জোরে ব্যায়াম করা যাবেই না এক কথায় বলতে গেলে। হ্যাঁ, 6 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে পেশেন্ট এবং পেশেন্টের মা বাচ্চা কী ধরনের মানে ব্যায়াম করবে। এখন হাত ওঠানো বাহু উঠানো ব্যায়াম এবং বসা থেকে ওঠানোর চেষ্টা করতে হবে। সাইড বেন্ড টু রাইট বেন্ডিং হতে হবে ডাইনে বামে, এবং শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ করতে হবে। প্রত্যেকটা 5 থেকে 10 রিপিটেশন করতে হবে, যেমন শোল্ডার ফরওয়ার্ড এক্সারসাইজ, শোল্ডার ব্যাকওয়ার্ড এক্সারসাইজ, শোল্ডার আপ, শোল্ডার ডাউন,
এই ধরনের এক্সারসাইজগুলি সাধারণত করতে হবে এবং কিন স্ট্রোক এক্সারসাইজগুলি করতে হবে। এবং যদি কোনো কারণে দেখা গেলো যে বুকে শ্বাসকষ্ট বা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইন্সপাইরোমেট্রি ব্যবহার করতে পারবে, যে বা ব্রিদিং এক্সারসাইজগুলো করতে পারে, যেমন ইপিক্যাল ব্রিদিং আছে, ডায়াফ্রামেটিক আছে, আবার হচ্ছে বাইলেটার কোস্টাল ব্রিদিং এক্সারসাইজগুলো করতে পারবে। অথবা যে বা কোনো পুরো সিক্রেশন থাকে বা লাঞ্চে কোনো সিক্রেশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে সাধারণত ফুটচাইল্ডের যে ডেনিয়াস এক্সারসাইজগুলি সেইগুলি সাধারণত বাচ্চা করবে। এখন সুপ্রিয় ভিউয়ার, এখন আমরা জানলাম যে আসলে যে ওপেন হার্ট সার্জারি ক্ষেত্রে সাধারণত করণীয় কী। হ্যাঁ, এখন আমরা জানবো যে করোনারি আর্টারি বাইপাস সার্জারি জিনিসটা কী। হ্যাঁ, করোনারি আর্টারি বাইপাস সার্জারি হচ্ছে এক বা একাধিক করোনারি ধমনির লোমেন বা গহ্বর বন্ধ থাকলে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করতে গেলে দেহের অন্য কোনো স্থান থেকে যখন ধমনী বা আমরা যেটা বলি আর্টারি কেটে হৃৎপিণ্ডের মাধ্যমে নতুন কোনো পথ বা রাস্তা তৈরি করা হয়, তখন তাকে করোনারি আর্টারি বাইপাস সার্জারি বলা হয়। বাইপাস সার্জারি তখনই করতে হবে যখন হৃৎপিণ্ডের দেওয়ালের মধ্যে চর্বি জমে গিয়ে প্লাক তৈরি হবে, যেখানে আমরা বলি যে উচ্চমাত্রায় কোলেস্ট্রল জমা হয়ে গেছে, মানে চর্বি জমা হয়ে গেছে। হ্যাঁ, এই প্লাকগুলি একসময় দেখা গেল যে জমতে জমতে চুনময় পদার্থ তৈরি হয়, যেটাকে আমরা বলি যে আমরা এথেরোকেরোসিস বলি। আর যে পদার্থগুলি জমা হয় সেটাকে এথেরোমেটাস প্লাক বলা হয়। এই প্লাকগুলি সাধারণত ধমনির মাঝে অক্সিজেনের ঘাটতি হয়ে রোগী এক পর্যায়ে হার্ট ফেইলিওর অথবা হার্ট মাইকোডিয়াল ইনফেকশন, হার্ট অ্যাটাক যেটা আমরা বলি, এ ধরনের সমস্যা ফিল হতে পারে। হ্যাঁ, কখন করোনারি আর্টারি সার্জারি সাধারণত করা হয়? যদি আর্টারির দেওয়ালে দেখা গেল যে 90 থেকে 99% প্লাক জমা আছে বা চর্বি জমা আছে, সেই ক্ষেত্রে সাধারণত করোনারি আর্টারি বাইপাস সার্জারি করা হয়। এই ধরনের রোগীকে কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হয়? যেমন ধূমপান ত্যাগ করতে হবে, কোলেস্ট্রল চিকিৎসা করতে হবে বা খাবার পরিহার করতে হবে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, মানসিক চাপ বা রাগ যেগুলি থাকবে সেগুলি নিয়ন্ত্রণে রাখতে হবে, হৃদবান্ধব ভোজনের যে খাবারগুলি আছে যে হৃৎপিণ্ডের প্রতি বন্ধুত্বপূর্ণ, সেই খাবারগুলি খেতে হবে, নির্দিষ্ট ওষুধ খেতে হবে, যেগুলি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যেগুলি সাজেস্ট করে সেগুলি খেতে হবে, নিয়মিত ডাক্তারের চেক আপে থাকতে হবে। এখন আমরা আসবো যে করোনারি আর্টারি বাইপাস সার্জারি সম্পর্কে আমরা জানবো। এখন আমরা জানবো যে আসলে কার্ডিয়াক পেসমেকার জিনিসটা কী। হ্যাঁ, কার্ডিয়াক পেসমেকার সাধারণত মানুষের হৃৎপিণ্ডে ডান এটিএম প্রাচীরের উপর অবস্থিত, যেখানে কার্ডিয়াক পেশিগুচ্ছ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে গঠিত একটি ছোট্ট অংশ, যা বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে দেয় হাড়ের মধ্যে হৃদস্পন্দন সৃষ্টি করে এবং স্পন্দনের ছন্দময়তা বজায় রাখে, তাকে বলা হয় পেসমেকার। মানুষের হার্টে সাইনোএটিএম যে নোট রয়েছে সেটাকে পেসমেকার বলা হয়। যদি কোনো কারণে এই নোট অকেজ বা ফেলোর হয়ে যায়, তখন হার্টের হৃৎপিণ্ডের ভিতরে হৃদস্পন্দন বা ছন্দময়তা বজায় রাখতে পারে না, তখন রোগী অসুস্থ হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। তখন আমরা দেখি যে রোগী অ্যারিথমিয়া মানে অস্বাভাবিক স্পন্দন বা যেটা স্বাভাবিক চেয়ে আরও বেশি দৃঢ়লয় দ্রুত গতিতে চলতে থাকে, তখন তাকে অ্যারিথমিয়া বলা হয়। আর এমন অবস্থায় এই অ্যারিথমিয়া দেখা দিলে তখন পেশেন্ট সাধারণত ক্লান্ত হয়ে পড়ে, ঘন ঘন শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় বা ফ্যাকাশে হতে পারে। প্রচণ্ড অ্যারিথমিয়ার কারণে কোনো রোগী অজ্ঞান অথবা মৃত্যুর ঝুঁকি হতে পারে। হ্যাঁ, সুপ্রিয় ভিউয়ার, এখন আমরা জানবো যে এই পেসমেকার সাধারণত কী দিয়ে তৈরি হয়। পেসমেকারের সাধারণত থাকে একটা লিথিয়াম ব্যাটারি, একটি ইলেকট্রোলাইট থাকে, আর থাকে হচ্ছে কম্পিউটার জেনারেটর। আর এই ব্যাটারি মেয়াদ থাকে হচ্ছে 5 থেকে 10 বছর পর্যন্ত। পেসমেকারে যে অপরিবাহী যে 3টি তার থাকে, তা সাধারণত আমাদের যে হার্টের হৃৎপিণ্ডের ভিতরে বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি করে হৃদস্পন্দনের ছন্দময়তা বজায় রাখে। হ্যাঁ, এই 3টি তার সাধারণত অপরিবাহী 3টি তার সাধারণত আমরা দেখি যে এখন
কীভাবে কাজ করছে হাড়ের। এক প্রকোষ্ঠ পেসমেকার, একটি তার থাকে যেখানে ডান অলিন্দ অথবা ডান নিলয়ের মাঝে সেটা স্থাপন করা হয়, তখন ওখানে বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি করে। দ্বিতীয় প্রকোষ্ঠ পেসমেকার, দুটি তার থাকে যেখানে ডান অলিন্দ ডান নিলয় মাঝে বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি করে। আর তিন প্রকোষ্ঠ পেসমেকার, যেখানে তিনটি তার থাকে, তা সাধারণত জেনারেটর থেকে বৈদ্যুতিক তরঙ্গ ডান অলিন্দ ডান নিলয় বাম নিলয়ের মাধ্যমে এটা সাপ্লাই দিয়ে থাকে। তো এখন আমরা জেনেছি যে কার্ডিয়াক পেসমেকার সম্পর্কে, যে আসলে পেসমেকারটা মানুষের কোথায় বসানো হয়, কেন বসানো হয়। হ্যাঁ, এই পেসমেকারটা কোথায় বসানো হয়? পেসমেকারটা সাধারণত মানুষের বুকে অথবা উদরের অংশে বসানো হয় এই পেসমেকার ভালোভাবে কাজ করার জন্য। এখন আমরা যাব যে আমাদের হাতের যে লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা শিখব যে এনজিওপ্লাস্টি কী জিনিস। এনজিওপ্লাস্টি যে এইটা আবার কেমন? এনজিও মানে কথার অর্থ হচ্ছে রক্তবাহিকা, প্লাস্টিক হচ্ছে নির্মাণ। বড় ধরনের অস্ত্রোপচার না করে রোগীর মধ্যে যখন হৃৎপিণ্ডের সংকীর্ণ রোমেন বা গহ্বর বা রুদ্র বন্ধ হয়ে যায়, তখন সেখানে ধমনী পুনরায় প্রশস্ত বা উন্মুক্ত করার জন্য যে ক্যাথেটার ঢোকানো হয় সেটাকে বলা হয় এনজিওপ্লাস্টি। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমরা ভাববো যে তাহলে কি কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন কি? তাহলে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন এনজিওপ্লাস্টি প্রায় সেমই, কিন্তু কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন হচ্ছে যে সেখানে আমরা যেটা বলি যে এনজিওগ্রাফি আর কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের মাধ্যমে সাধারণত হার্টটাকে মেজারমেন্ট করা হয় যে কতটুকু ছিদ্র আছে, কতটুকু ফুট আছে, কতটুকু বড়। ঠিক আছে, এখন আমরা জানবো যে এনজিওপ্লাস্টি যে জিনিসটা আছে এইটা সাধারণত 4 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, 2 হচ্ছে যে লেজার এনজিওপ্লাস্টি, 3 হচ্ছে অ্যাথেক্টমি এনজিওপ্লাস্টি, 4 হচ্ছে করোনারি স্টেন্টিং। সাধারণত এনজিওগ্রাম করে এ ধরনের অপারেশন করা হয়। এ ধরনের অপারেশনের জন্য হাত পায়ে যে কোনো একটি অংশ দিয়ে কেটে কার্ডিয়াক ক্যাথেটারকে ভিতরে প্রবেশ করে সুকৌশলে হার্টের যেখানে ছিদ্র বা অবরোধ আছে সেইখানে এটা পৌঁছানো হয়। এবং ক্যাথেটারটি সাধারণত সরু তার থাকে, তারটির অগ্রভাগে থাকে হচ্ছে চুপসানো বেলুন, তার চারপাশে থাকে হচ্ছে জালিকার ন্যায় স্ট্যান্ড থাকে। তবে তখন ধাতব বিশেষ সুতার তৈরি স্ট্যান্ড ব্যবহার করে থাকে। এ ধরনের অপারেশনের সুবিধাটা কি আসলে আমরা জানব। এ ধরনের অপারেশন সাধারণত 30 মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগে। কেন করা হচ্ছে এ ধরনের অপারেশন? ধমনীর ভিতরে যদি ব্লক থাকে তাহলে সেই ক্ষেত্রে সাধারণত এ ধরনের অপারেশন করা হয়ে থাকে, যাতে কার্ডিয়াক অ্যাটাক, যেটা আমরা বলি হার্ট অ্যাটাক বা মাইকার্ডিয়াল ইনফ্রাকশন অথবা হার্ট ফেইলিওর যাতে না হয়। সেখানে এই পদ্ধতি অপারেশন করে এনজিওপ্লাস্টির মাধ্যমে সাধারণত প্রতিকার করা হয় বা প্রতিকার করে অতি দ্রুত পেশেন্টকে বাসায় পাঠানো হয়। সুপ্রিয় ভিউয়ার, এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা তো দেখেছি 1-2 জনকে যে কনজেন্টাল হার্ট ডিফেক্ট ছিল বা হৃদযন্ত্রের ত্রুটি ছিল জন্মগত, এখন বেঁচে আছে, অপারেশন করে নাই। হ্যাঁ, ঠিক আছে, একটা দুটো তো থাকতে পারে, হয়তো তার আর্থিক সমস্যা ছিল বা করতে পারতেছে না এরকম, কিন্তু অপারেশন না করলে কী সমস্যাগুলি হতে পারে কার্ডিয়াক হার্ট ডিফেক্টের ক্ষেত্রে, যে কার্ডিয়াক হৃদযন্ত্রের যে ডিফেক্ট তৈরি হয় সেইটা আমরা দেখি যে কনজেন্টাল হার্ট ডিফেক্টের পরবর্তী যে জটিলতা কী আসে। 1 নম্বর হচ্ছে যে অনিয়মিত হৃদস্পন্দন, যেটা আমরা বলি যে অ্যারিথমিয়া, এটা আসতে পারে। অ্যারিথমিয়া মানে হচ্ছে হার্টবিট সামান্য বিদ্যুতিক যে সংকেত, এটা মানে সাহায্যে দ্রুত বেড়ে যেতে পারে হার্টবিটটা। এবং হৃদপিণ্ডের ভিতরে আস্তরণের সংকোচন, যেমন এন্ডোকার্টাইটিস যেটা ইনফেকশন হতে পারে, এন্ডোকার্ডিয়ামে ইনফেকশন হতে পারে, অথবা স্ট্রোক করতে পারে। বাচ্চা স্ট্রোক করতে পারে, যে হৃদযন্ত্রের মধ্য দিয়ে রক্ত জমা বাঁধতে পারে, অথবা মস্তিষ্কে রক্ত ব্লক থাকার কারণে বা হ্রাস থাকার কারণে ওই ধরনের বাচ্চা স্ট্রোকে যেতে পারে। অথবা পালমোনারি হাইপারটেনশন, যে ফুসফুসের হাড়ের ভিতরে গণ্ডগোল থাকার কারণে ফুসফুসের উপরে গিয়ে চাপ পড়ার কারণে এই ধরনের সমস্যা হতে পারে। এটা এক ধরনের উচ্চ রক্তচাপ, পালমোনারি হাইপারটেনশন।
যেটাকে ফুসফুসকে সাধারণত নিয়ন্ত্রণ করে থাকে। এই ধরনের রক্তচাপ সাধারণত ফুসফুসের মধ্যে বেশি চাপ দেখা দেয়। হার্টের চাপটা যেহেতু ছিদ্র থাকে, সুতরাং হার্ট থেকে ছিদ্র থাকার কারণে ফুসফুসে উপরে একটা প্রেশার পড়ে যায়, যেটা আমরা সাধারণত বুঝি যে পালমোনারি হাইপারটেনশন হচ্ছে। এই ধরনের চাপের জন্য হৃৎপিণ্ড অত্যন্ত দুর্বল হয়ে যায়, কিংবা কখনো কখনো রোগী হার্ট ফেইলরের দিকে যেতে পারে। ফলে বাচ্চারা শ্বাসকষ্ট অথবা ইপিগেস্টিয়াম যে অঞ্চলে, সেখানে পালসেশন বেড়ে যেতে পারে। তার জগুলার যে ভেইন আছে, আর্টারি আছে, সেখানে জগুলার আর্টারিতে যে কার্ডিয়াকের এখানে সে চাপ বেড়ে যেতে পারে, মানে দ্রুত হতে পারে। তাছাড়া পরবর্তীতে ডান পাশের যে হার্ট আছে সেইটা ফেইলরের দিকে যেতে পারে। আর কি হতে পারে আমরা জানবো যে হার্ট তো ফেইলর হতে পারে। হার্ট ফেইলর হতে পারে, যেটা আরও জানবো যে হার্ট কনজেস্টিভ হার্ট ফেইলর হতে পারে, যাতে হার্টের যে পরিমাণ ব্লাড মানে সাপ্লাই করার কথা বা পাম্প করার কথা সেইটা করতে পারে না। তখন দেখা গেল যে এই হার্টটা কনজেস্টিভ হার্ট মানে চুপসে, কনজেস্টিভ মানে হার্ট ফেইলর, যে হার্ট কাজ করতে পারতেছে না, যার কারণে হার্ট ফেইলর হয়ে দিকে চলে যায়। তখন তো মৃত্যুর ঝুঁকিও চলে আসছে। সুপ্রিয় ভিউয়ার, এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ কথা। তো আশা করি ভিডিওটি সবাই সম্পূর্ণ শুনবেন, দেখবেন। তো ভিডিও লাস্ট প্রান্তে চলে আসলাম। যদি ভিডিওতে কোনো ভুল বা ত্রুটি থাকে সবাই মাফ করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।